নমস্কার, সবাইকে স্বাগত। আমরা আমাদের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজকে আমরা আমাদের যে ইউরোপের ইতিহাসের উপরে যে স্পেশাল ক্লাস হচ্ছে, পার্ট হিস্ট্রি এবং এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশনের যৌথ ব্যবস্থাপনায় আজকে আমরা তার তৃতীয় লেকচারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শোনার জন্য উপস্থিত হয়েছি, সেই বিষয়ের শিরোনাম রাখা হয়েছে সংবিধান সভা ও তার কার্যাবলীর মূল্যায়ন। আলোচনা করবেন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের ইতিহাস বিভাগের অন্যতম সিনিয়র অধ্যাপক গৌতম মুখোপাধ্যায়। অধ্যাপক গৌতম মুখোপাধ্যায়ের পরিচয় আমি বিগত যে ক্লাসগুলো হয়েছিল, যে লেকচারগুলো হয়েছিল তাতে দিয়েছিলাম, কিন্তু অনেকেই আছেন যারা এই আলোচনাটি প্রথম শুনছেন, তাদের জন্যই বলে দিই। অধ্যাপক মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে ইতিহাস চর্চার সঙ্গে একনিষ্ঠভাবে যুক্ত রয়েছেন এবং তার লেখালেখি খুবই সমৃদ্ধ। আপনারা জানেন, উদ্বোধন পত্রিকায় এবং উদ্বোধন প্রকাশনী থেকে তার লেখা বেরিয়েছে এবং অন্যান্য প্রকাশনা সংস্থা থেকেও তার যে লেখা প্রকাশিত হয়েছে সেগুলি অত্যন্ত উন্নত গবেষণা মানের লেখা। তিনি গবেষণালব্ধ তার যে মননঋদ্ধ লেখা সেগুলো আমাদেরকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে, এবং তার যে আলোচনাগুলো বিগত দুটি আলোচনা হয়েছে সেখানেও আপনারা সেই আলোচনার থেকে বুঝতে পেরেছেন যে এই আলোচনা কতটা গভীর। এবং সেই সঙ্গে মূলত আমরা এই যে আলোচনা সিরিজ, যে লেকচার সিরিজ, সেটা মূলত আমরা ছাত্রছাত্রীদের কথা ভেবেই আলোচনাটি রেখেছি, যে কারণে আলোচনাটি এই মুহূর্তে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য খুবই উপযোগী হবে এই ভেবেই আমরা ছাত্রদের মতো করে, ছাত্রছাত্রীদের মতো করে এই সিরিজ, এই লেকচার সিরিজটির আয়োজন করেছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আপনারা অনেকেই যুক্ত হয়ে গেছেন। আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাব। আমরা ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অধ্যাপক মুখোপাধ্যায়কে। আমরা সরাসরি আলোচনায়, নমস্কার স্যার, আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আজকের আলোচনার বিষয় সংবিধান সভা ও তার কার্যাবলীর মূল্যায়ন। আলোচনা করবেন অধ্যাপক গৌতম মুখোপাধ্যায়। স্যার। নমস্কার, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে রাখছি। বিগত দুটো আলোচনাতে আমি ফরাসি বিপ্লবের প্রাক পর্বের সামাজিক যে সংকটের জায়গাটি এবং তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক সংকট এবং অর্থনৈতিক সংকট থেকে কিভাবে তা রাজনৈতিক সংকটে রূপান্তরিত হলো সেই বিষয়ে আলোচনা করেছি। এবং আমরা দেখতে পেয়েছি যে পরপর যারা অর্থমন্ত্রী ছিলেন ফ্রান্সের সেই সময় প্রাগ বিপ্লব পর্যায়ে, তাদের নানা প্রচেষ্টা সত্ত্বেও ফ্রান্সের যে অর্থনৈতিক সংকট, বিশেষ করে ফরাসি রাজতন্ত্রের যে রাজকোষের সংকট, যেটা বললে আরো সঠিক হয়, সেটা মোকাবিলা করা কিন্তু সম্ভব হয়নি। এবং বারবার এই কর ব্যবস্থাকে সংস্কার করতে গিয়ে রাজার সঙ্গে অভিজাতদের যে বিরোধ, সেই বিরোধের সূত্র ধরেই ফ্রান্সে একটা অভিজাত বিদ্রোহের সূত্রপাত হয়েছিল, যে জায়গায় আমি আমার গত যে লেকচারটা দিয়েছিলাম সেখানে আমি আলোচনাটাকে শেষ করেছিলাম। এবং আমি এটা বলেছিলাম যে এই যে অভিজাত বিদ্রোহ, যার ফলশ্রুতি হিসাবে 1788 খ্রিস্টাব্দের 21শে জুলাই বেজি শহরে অভিজাতদের সঙ্গে যোগদান করেছিলেন বুর্জোয়া সম্প্রদায়ের প্রতিনিধিরাও, সেখান থেকেই বিপ্লবের একটা পরবর্তী অধ্যায়ের সূত্রপাত হয়েছিল। আমি জাস্ট একটু রিকল করার জন্য এই কথাগুলো বলছি, যেখান থেকে আমরা আমাদের আজকের আলোচনায় প্রবেশ করবো। ইট ইজ অ্যাকচুয়ালি a bridge between these two lectures. এখন এই যে বুর্জোয়াদের অংশগ্রহণ, তার ফলশ্রুতি হিসেবে এবং তারও পরবর্তীকালে বুর্জোয়াদের হাত ধরে সাকুলত
এবং থার্ড স্টেটের অন্যান্য মানুষের যে যোগদান, তার ফলশ্রুতি হিসাবে ফরাসি বিপ্লবের ব্যাপ্তি আমরা দেখতে পাই, যেটা বহুধা বিস্তৃত একটা ব্যাপ্তি, যেখানে নানা শ্রেণীর মানুষের অংশগ্রহণ, যেটা মূল ফরাসি বিপ্লব, যেখানে এসে ফরাসি বিপ্লব একটা অন্য মাত্রায় পৌঁছে যাচ্ছে, সেই বিষয়টা শুরু হচ্ছে। আমি আমার গত যে বক্তৃতা সেখানে এটাও উল্লেখ করেছিলাম যে সেই সময়ে বিশেষ করে 20শে জুন 1789 খ্রিস্টাব্দের 20শে জুন তারিখে ফ্রান্সের থার্ড স্টেটের মানুষেরা, বিশেষ করে বুর্জোয়া শ্রেণীর প্রতিনিধিরা প্যারিসের টেনিস কোর্টে সমবেত হয়ে একটি শপথ নিয়েছিলেন, যেটাকে টেনিস কোর্ট ওথ বলা হয়। টেনিস কোর্টের শপথ, বিখ্যাত ঘটনা ফরাসি বিপ্লবের ইতিহাসে। তারা কি শপথ নিচ্ছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি, তারা শপথ নিচ্ছেন যে ফরাসি সংবিধান রচনা করা হবে, ফ্রান্সের জন্য একটি সংবিধান রচনা করা হবে, এবং যে সংবিধানের দ্বারা ফ্রান্স শাসিত হবে। খেয়াল রাখতে হবে যে টেনিস কোর্টে যখন শপথ হচ্ছে বা তারও পরবর্তীকালে যখন সংবিধান সভার কার্যাবলী শুরু হচ্ছে সংবিধান রচনার জন্য, তখনও কিন্তু রাজতন্ত্রকে পুরোপুরি বাতিল করা হয়নি। ফ্রান্সের রাজতন্ত্রের কথা মাথায় রেখেই তাকে নিয়ন্ত্রিত করে তার যে স্বৈরাচার সেটাকে আটকে বাকি সমস্যাগুলোকে সমাধান করে একটা সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা করার কথা ভাবা হয়েছিল। এবং এরপর সেই বিখ্যাত ঘটনা আমরা জানি, জুলাই মাসের 14 তারিখে 1789 খ্রিস্টাব্দে বাস্তিল দুর্গ আক্রমণ করা হয়েছিল এবং বাস্তিল দুর্গর পতন ঘটেছিল, যেখানে প্রচুর সংখ্যায় যে বন্দী লুকিয়েছিলেন বা আটকে রাখা হয়েছিল তাদেরকে মুক্ত করা হলো এমনটা নয়। যেটা হয়েছিল সেটা হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ঘটনা। এখানে বাস্তিল দুর্গ ফরাসি রাজতন্ত্রের যে অত্যাচার, তাদের যে স্বৈরাচার, তার প্রতীক। অর্থাৎ বাস্তিলের পতন যেন একটা স্বৈরতন্ত্রের পতন। এর পরে পরে যখন টেনিস কোর্টের শপথ অনুযায়ী ফরাসি সংবিধান সভার কাজ শুরু হলো, বিশেষ করে প্রথম হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি, তারপর সংবিধান সভার কাজ শুরু হলো, এবং যখন সংবিধান রচনার কাজ শেষ হলো মোটামুটি ভাবে 1791 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে, তখন ফ্রান্সের মানুষের সামনে উঠে এলো একটা সংবিধান, পূর্ণ সংবিধান, যেটার কতগুলো দিক রয়েছে। আমাদের আজকের যে আলোচনা সেটা হচ্ছে এই সংবিধান নিয়ে, যে সেখানে কি কি স্থির করা হলো এবং সেই সংবিধান ফরাসি বিপ্লবের যে আদর্শ, যে পরিকল্পনা, সেটাকে কতটা বাস্তবায়িত করলো, এবং সর্বশেষে আমরা দেখবার চেষ্টা করব যে সেই সংবিধানের যে ত্রুটি বিচ্যুতিগুলো এবং তার তাৎপর্য, অর্থাৎ একটা ওভারঅল মূল্যায়ন। সেই কারণে আজকের আলোচ্য বিষয় ও তার কার্যাবলীর, সেখানে আমরা মূল যেটা দেখব সংবিধান সভা, সেখানে আমরা যেটা দেখব যে সংবিধান সভা যখন তার কাছে 20শে জুন 1789 খ্রিস্টাব্দে, এবং এই সংবিধান সভার পরিকল্পনা হিসেবেই জাতীয় সভা প্রতিষ্ঠা করে সংবিধান রচনার চেষ্টা চলছে। সেই কারণে
সংবিধান সভার প্রচেষ্টা শুরু হচ্ছে, সেখানে আমরা কতগুলো বিষয় লক্ষ্য করতে পারি। আমাদের আলোচনায় আমরা চলে আসবো প্রথমেই সংবিধান সভার প্রকৃতি। অর্থাৎ এই যে সংবিধান সভা তৈরি করা হচ্ছে একটা সংবিধান রচনা করার জন্য, কারা সেই সংবিধান সভায় অংশ নিচ্ছে। এখন যদি এক কথায় আমরা দেখতে পাই যে এখানে প্রধানত বুর্জোয়া শ্রেণীর প্রতিনিধিদের নিয়ে গঠিত হচ্ছে সংবিধান সভা। তাহলে খেয়াল রাখতে হবে যে যখন ফরাসি বিপ্লব তার একেবারে মধ্য গগনে উপস্থিত, তখন সর্বস্তরের মানুষ সেখানে অংশগ্রহণ করছে। কিন্তু যখন অধিকারের প্রশ্ন আসছে, যখন সংবিধান রচনার প্রশ্ন আসছে, সেখানে কিন্তু অংশ নিচ্ছে প্রধানত বুর্জোয়া শ্রেণীর প্রতিনিধি, এবং সেখানে কৃষক ও সাধারণ মানুষের কোনো ভূমিকা ছিল না। তাহলে শুরু থেকেই আমরা যেটা বুঝতে পারছি, আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে সংবিধান সভার যে ক্লজ গুলো তারা নিয়ে আসবে, সংবিধানের যে ধারাগুলো তারা নিয়ে আসবে, সেখানে অবশ্যই বুর্জোয়া শ্রেণীর প্রতিনিধিদের স্বার্থের কথা অনেক বেশি করে ভাবা হবে, কারণ কৃষক ও সাধারণ মানুষের কোনো ভূমিকা এই সংবিধান সভায় ছিল না। এখানে আরেকটা যেটা থার্ড পয়েন্ট আমি এখানে উল্লেখ করতে চাইব, সেটা হচ্ছে যে বুর্জোয়ারা অনেকেই বেশ শিক্ষিত মানুষ, এবং তারা দার্শনিকদের রচনা পড়েছিলেন। এই দার্শনিক কারা? মন্তেস্কু, রুশো, ভলতেয়ার, তার সঙ্গে সঙ্গে ডেনিস দিদেরো বা ফিজিওক্র্যাটসদের কথা, যে ফিজিওক্র্যাটসদের উল্লেখ আমি আগে করেছিলাম, আগের লেকচারে ফিজিওক্র্যাটসদের উল্লেখ করেছি। দার্শনিকদের সঙ্গে যদি আমাদের পরিচয় ঘটতে হয়, তাহলে আমি আজকে এখানে ডিটেলে সেটা আলোচনা করছি না। ফরাসি বিপ্লবের আগে যে দার্শনিকদের ভূমিকা ছিল, যারা প্রভাবিত করতে পেরেছিলেন বা কতটা প্রভাবিত করেছিলেন, সেই সংক্রান্ত আলোচনা পাঠহিস্ট্রি চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। বুর্জোয়ারা অনেকেই বেশ শিক্ষিত যেহেতু, তাই ধরে নেওয়া হচ্ছে যে দার্শনিকদের রচনা তারা অনেকেই পড়েছিলেন। কারণ অন্যদিক থেকে দেখতে গেলে সংবিধান সভার বিভিন্ন যে পয়েন্টস গুলো আমরা যদি লক্ষ্য করি, আমি সেগুলো দেখাবো একটা একটা করে, সেখানে কোনো কোনো ক্ষেত্রে দার্শনিকদের প্রভাব পড়েছিল। যেমন বিশেষ করে রুশোর প্রভাব আমরা গভীরভাবে দেখতে পাই, মন্তেস্কুর প্রভাব আমরা গভীরভাবে দেখতে পাই, এবং ভলতেয়ারের প্রভাব আমরা গভীরভাবে দেখতে পাই। এখন যেহেতু একটা তর্ক আছে যে দার্শনিকদের প্রভাব ফরাসি বিপ্লবের উপরে কতটা, সেই নিরিখে আমরা বলতে পারি যে ফরাসি বিপ্লবের সূত্রপাতের সময় দার্শনিকদের প্রভাব কতটা ছিল সেটা একটা বিতর্কের বিষয় হতে পারে। কিন্তু যখন সংবিধান সভার কার্যাবলী নিয়ে আমরা পর্যালোচনা করছি, সেখানে যে দার্শনিকদের প্রভাব অনেকাংশে ছিল সে ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। অর্থাৎ এই পর্যায়ে এসে, কারণ অনেকে প্রশ্ন তোলেন যে ফ্রান্সের সেই সময়কার মানুষের শিক্ষার হার কতটুকুই বা ছিল যে তারা দার্শনিকদের রচনার সঙ্গে পরিচিত হবেন। কিন্তু আমরা দেখতে পাই যে দার্শনিকদের রচনার সঙ্গে যেহেতু বুর্জোয়ারা অনেকেই পরিচিত ছিলেন, তাই সংবিধান সভার কার্যাবলীর মধ্যে দার্শনিকদের প্রভাব অনেক বেশি। এবং এক্ষেত্রে আমি আগেও হয়তো একটু সংক্ষেপে উল্লেখ করেছিলাম, আবারও মনে করিয়ে দিতে চাই যে সংবিধান সভার কার্যাবলীকে যদি খুব ভালো করে বোঝা না যায়, কারণ ইট ওয়াজ দ্য ফার্স্ট এফর্ট যেখানে ফরাসি বিপ্লবের বিভিন্ন যে ধারাগুলো, যে আদর্শগুলো, সেগুলোকে প্রতিফলিত করার চেষ্টা করা হয়েছিল। সেই কারণে যখন আমরা নেপোলিয়ান পড়বো, আমাদের এই লেকচার সিরিজের মধ্যেই রয়েছে, নেপোলিয়ান যখন আমরা পড়বো, সেখানেও খেয়াল রাখতে হবে যে এই সংবিধান সভার এই আদর্শ প্রতিফলন পরবর্তীকালে কতটা ছিল বা কতটা ছিল না। সেখান থেকেই আমরা নেপোলিয়নকে বিচার করব যে তিনি বিপ্লবকে কতটা ফলো করেছিলেন, অনুসরণ করেছিলেন, কতটা সেটাকে ধ্বংস করেছিলেন। তার মানে ফরাসি বিপ্লবের একটা রিফ্লেকশন, তার আদর্শের প্রতিফলন বলতে আমরা সংবিধান সভাকে ধরে নিচ্ছি। এটা যেন একটা প্যারামিটার, যে এইগুলো এগুলো থাকলে সেটা
সংবিধান সভার কার্যাবলীর মধ্যে ছিল, তাই সেটা ফরাসি বিপ্লবের আদর্শ। নেপোলিয়নের মধ্যে সেগুলো ছিল না, তাই নেপোলিয়নের মধ্যে সেই আদর্শ বিচ্যুতি আমরা লক্ষ্য করেছি। এইভাবে আমরা দেখবার চেষ্টা করবো তুলনামূলকভাবে। সেদিক থেকেও সংবিধান সভার প্রকৃতি এবং সংবিধান সভার কার্যাবলী ও তার মূল্যায়ন, এই বিষয়টি অত্যন্ত জরুরি। কারণ মনে রাখতে হবে যে এটা যেন একটা আউটকাম। এই যে একটা বিপ্লব ঘটলো, এই যে একটা দীর্ঘ আন্দোলন ঘটলো, কিসের জন্য ঘটলো? মানুষের চাওয়াটা কি ছিল, স্বপ্নটা কি ছিল? সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। সেই আদর্শ কি সংবিধান সভার এই যে কার্যাবলী তার মধ্যে প্রতিফলিত হলো নাকি হলো না? সেটাই হবে মূল বিশ্লেষণ। সংবিধান সভার যে মূল কাজ, মূল জায়গাটা, সেখানে আমরা খুব সুস্পষ্টভাবে যে প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টিকে দেখতে পাই, সেটি হলো মানুষ ও নাগরিক অধিকার রক্ষার ঘোষণা, ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন। এটা শুধুমাত্র ফরাসি বিপ্লবে নয়, পরবর্তীকালে সারা পৃথিবীর ইতিহাসকে প্রভাবিত করেছিল এমন গুরুত্বপূর্ণ একটি ঘোষণাপত্র, যেটা আমরা সংবিধান সভাকে গ্রহণ করতে পারি। And that was a milestone in the history. ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে আছে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা মানুষ ও নাগরিক অধিকার রক্ষার ঘোষণা। সেটা কি ছিল আমরা এক এক করে দেখে নিই। এই মানুষ ও নাগরিক রক্ষার অধিকার রক্ষার যে ঘোষণা যখন হচ্ছে, তখন ফ্রান্সে উপস্থিত মার্কিন রাষ্ট্রপতি, তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি টমাস জেফারসন। কেন উপস্থিত? আমাদের খেয়াল রাখতে হবে যে কারণে ফ্রান্সে আর্থিক সংকট দেখা দিয়েছিল, তার মধ্যে একটি ছিল ফ্রান্স কর্তৃক আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যোগদান। ততদিনে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয়েছে, আমেরিকাতে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি টমাস জেফারসন তখন ফ্রান্সে উপস্থিত। মানে এই সংবিধান সভার এই পর্বের উপরে মার্কিন ভাবনার একটা প্রভাব পড়তে বাধ্য, যে কারণে আমি স্পেসিফিক্যালি মার্কিন রাষ্ট্রপতির যে উপস্থিতি, টমাস জেফারসনের উপস্থিতির বিষয়টা এখানে উল্লেখ করছি। এবং শুধু তাই নয়, এই মানুষ ও নাগরিক অধিকার রক্ষার ঘোষণার আগে থেকেই বেশ কয়েকজন সমসাময়িক রাজনীতিবিদ, দার্শনিক, পররাষ্ট্রনীতিবিদ, পণ্ডিত, তারা তাদের অভিমত দিতে শুরু করেছিল। বিশেষ করে চারজনের নাম আমি এখানে উল্লেখ করেছি: লাফায়েত, মুনিয়ে, টলেরাঁ, ল্যামেথ প্রমুখ। এখানে একটুখানি আমি বিশেষ করে ছাত্রছাত্রীদের সাবধান করে দিতে চাইব, এই টলেরাঁ তিনি পরবর্তীকালে যখন নেপোলিয়নেরও পতন ঘটেছিল, তখন ফ্রান্সের পক্ষ থেকে ভিয়েনা কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিল। অনেক ক্ষেত্রে এইচএস এর কোনো কোনো বইতে বা অনার্সেরও কখনো কখনো কোনো কোনো বইতে এই টলেরাকে ইংরেজি বানান অনুসারে টেলির্যান্ড লেখা হয়। হয়তো তোমরা অনেকেই টেলির্যান্ড শব্দটার সঙ্গে পরিচিত, কিন্তু ফরাসি উচ্চারণে টেলির্যান্ড বলে কিছু হয় না, এটা ভুলভাবে লেখা হয় বাংলায়, ওটা হবে টলেরং। এই টলেরং, ল্যামেথ, মুনিয়ে, লাফায়েত, এরা কিন্তু অভিমত দিয়েছিলেন নানাভাবে, এবং তার সঙ্গে সঙ্গে প্রভাব পড়েছিল লক, জন লকের কথা বলছি আমি এখানে, মন্তেস্কু এবং রুশোর, যাদের মূল যে ধারণাটা, যে মূল তত্ত্বটা, সেটা হচ্ছে প্রাকৃতিক আইন বা ন্যাচারাল ল। আমরা ল অনেকে পলিটিক্যাল সায়েন্সেও পড়েছি, মন্তেস্কুর কথা পড়েছি বা জানি কিছুটা। রুশোর যে জেনারেল উইল বা সাধারণের ইচ্ছার তত্ত্ব, যে সমস্ত কিছু আইন বা ক্ষমতার উৎস হচ্ছে সাধারণের ইচ্ছা, এই ধরনের যে ভাবনা, সেইগুলো প্রভাব পড়ছে। এবং এখানে খুব পরিষ্কার যে দার্শনিকদের এই ধরনের রচনার সঙ্গে তার মানে সংবিধান সভার যারা পথিকৃৎ, তাদের পরিচয় ছিল। এবং তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক দিকগুলিতে ফিজিওক্র্যাটদের প্রভাব ছিল অত্যন্ত স্পষ্ট। ফিজিওক্র্যাট আইডিওলজি কি, আগের যে লেকচার সেখানে আমি আলোচনা করেছি, আজকে সেই বিস্তারিত আলোচনায় আমি যাচ্ছি না। যদি কারো দেখা না হয়ে থাকে, আমার ঠিক আগের লেকচারটি দেখে নিলে সেখানে পাওয়া যাবে, ফিজিওক্র্যাটদের নিয়ে আলোচনা রয়েছে। এখন তাহলে
আদর্শ অনুসারে তাহলে কি কি আমরা পেলাম? 4টি বিষয় এখানে আমরা প্রভাবিত করতে দেখতে পাচ্ছি। এখানে প্রথম হচ্ছে মার্কিন ধারণা, দ্বিতীয় হচ্ছে লাফায়েত, মুনিয়ে, টলেরা, লামেথ প্রমুখ মনীষীদের প্রভাব, লক, মন্তেস্কু, রুশোর প্রভাব, যেখানে প্রধান কথা হচ্ছে প্রাকৃতিক আইন বা ন্যাচারাল ল, বা যার প্রধান একটা সর্বোৎকৃষ্ট রূপ হচ্ছে রুশোর জেনারেল উইলের তত্ত্ব, সাধারণের ইচ্ছা, এবং সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি রুশোর আমরা জানি, এবং তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে ফিজিওক্র্যাটদের প্রভাব। এই সবটা নিয়ে হচ্ছে মানুষ ও নাগরিকের অধিকার রক্ষার ঘোষণা। এই যে অধিকারের ঘোষণা, তার প্রধানত দুটো দিক রয়েছে। এই দুটো দিকের একদিকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের স্বাভাবিক ও সহজাত অধিকার, যেটা মানুষ জন্মসূত্রে লাভ করে, জন্মানো মাত্রই প্রাকৃতিকভাবে, স্বাভাবিকভাবে, সহজাতভাবে মানুষ কিছু অধিকার লাভ করে, সেটার কথা বলা হয়েছে। আর একদিকে জাতীয় অধিকার বা সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। একদিকে মানুষের স্বাভাবিক ও সহজাত অধিকার, একদিকে জাতীয় অধিকার বা সার্বভৌমত্ব। তাহলে এই যে অধিকারের ঘোষণার দুটো দিক, এর মধ্যে মানুষের যে স্বাভাবিক এবং সহজাত অধিকার সেগুলো কি কি, সেটা আমরা যদি একটু চোখ বোলাই, সেখানে মানুষের স্বাভাবিক ও সহজাত অধিকারের মধ্যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 7, যেখানে স্বাধীনতার অধিকার, মানুষ জন্মমাত্রই স্বাধীন, সে শৃঙ্খলিত নয়, বর্ন ফ্রি আমরা বলি, জন্মগতভাবে স্বাধীন, এবং তার সম্পত্তির অধিকার, নিরাপত্তার অধিকার। অর্থাৎ কারোর যদি কোনো সম্পত্তি থেকে থাকে, খেয়াল রাখতে হবে যে বুর্জোয়াদের সম্পত্তি রয়েছে, অভিজাতদের ছিল, এই সম্পত্তির অধিকারকে সুনিশ্চিত করা হচ্ছে এবং নিরাপত্তার অধিকারকে সুনিশ্চিত করা হচ্ছে। এবং প্রতিবাদের অধিকার, যে কোনো অন্যায় যদি হয় মানুষ তার প্রতিবাদ করতে পারবে। খেয়াল রাখতে হবে এখানে বুর্জোয়াদের যে বিভিন্ন সম্পত্তি, সেটাকে যেমন একদিকে সুরক্ষিত করা হচ্ছে, তেমনি প্রতিবাদের অধিকারকে স্বীকার করে নেওয়া হচ্ছে। মানে 14ই জুলাই বাস্তিল দুর্গকে যে ধ্বংস করা হয়েছিল, আক্রমণ করা হয়েছিল, সেটাকে জাস্টিফাই করা হচ্ছে যে মানুষের সহজাতভাবে, স্বাভাবিকভাবে, ন্যাচারাল ল অনুযায়ী তার প্রতিবাদ করার অধিকার রয়েছে যদি সে কোনো অন্যায় ঘটতে দেখছে বা তার বিরুদ্ধে কোনো অত্যাচার হচ্ছে। সেই কারণে এখানে প্রতিবাদের অধিকারকে স্বীকার করে নেওয়া হচ্ছে। এবং এইভাবে 14ই জুলাইয়ের যে বাস্তিল আক্রমণের ঘটনা, সেটাকে একটা বৈধতা প্রদানের চেষ্টা করা হচ্ছে স্বাভাবিকভাবে। এবং জাতীয় অধিকার বা সার্বভৌমিকত্ব যেখানে আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা কি কি পাচ্ছি? আর্টিকেল 3, সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে একটি দেশ, এক্ষেত্রে ফ্রান্স, সেটি রাজার ব্যক্তিগত সম্পত্তি নয়। অর্থাৎ এটা শুধুমাত্র একটা ভৌগোলিক এলাকা, একটা সীমায়িত ভূখণ্ড, যে ভূখণ্ডটা নাকি রাজার ব্যক্তিগত সম্পত্তি, এমনটা কিন্তু নয়। অর্থাৎ এখানে কিন্তু যে কোনো প্রতিষ্ঠান, রাষ্ট্রের মতো যে কোনো প্রতিষ্ঠান বা রাষ্ট্রের অধীন যে কোনো প্রতিষ্ঠান, বা অন্যদিকে সাধারণ মানুষ এর প্রতিষ্ঠানের ক্ষমতা এবং সাধারণ মানুষের ক্ষমতা, তার উৎসকে ফরাসি জাতি, অর্থাৎ কাদের ফরাসি। তাহলে আইন যখন প্রণয়ন হচ্ছে, আইন প্রণয়ন হচ্ছে মানে সেটা জনগণেরই ইচ্ছার প্রতিফলন, তাই সকলের অংশগ্রহণ তার মধ্যে রয়েছে। অর্থাৎ আইন প্রণয়ন যেটা হচ্ছে, এই আইনের যে উৎস, সেটাও জনগণের ইচ্ছা। অর্থাৎ এখানে ওই রুশোর জেনারেল উইলের মতো ক্ষমতার উৎস সাধারণের ইচ্ছা, জেনারেল উইল। এই যে জনগণের ইচ্ছার প্রতিফলন,
যদি জনগণের ইচ্ছার প্রতিফলনই হয়, তাহলে এই আইনের উপরেও সকলের অংশগ্রহণ রয়েছে, আইন প্রণয়নের ক্ষেত্রে সকলের অংশগ্রহণ রয়েছে। আমরা যদি একটু বিশ্লেষণ করি, সেটা হচ্ছে এর ফলশ্রুতি হিসেবে রাজার দৈব সত্য নীতির অবসান ঘটছে। আমরা সে প্রসঙ্গে বিস্তারিতভাবে পরে আসবো। আমরা বিশ্লেষণের মধ্যে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে রাজার ক্ষমতার ক্ষেত্রে শুধু নয়, বা শুধু ফ্রান্সের ইতিহাসের ক্ষেত্রে নয়, সমগ্র মানব জাতির ইতিহাসের ক্ষেত্রে মানুষের অধিকার রক্ষার যে ঘোষণা, নাগরিকের অধিকার রক্ষার যে ঘোষণা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল। কারণ এখানে যে অধিকারের কথা বলা হয়েছে সেটা শুধুমাত্র ফরাসি জনগণ নয়, এটা একটা বড় আদর্শ, গ্রেট আইডিয়া, যেখানে ফ্রান্সের মানুষের অধিকারের কথা শুধু বলা হচ্ছে না, এখানে মানুষের অধিকারের কথা বলা হচ্ছে। সুতরাং এই যে আইন, এর যে অ্যাপিল, এটা কিন্তু সার্বজনীন, সর্বকালে সর্বত্র সমস্ত মানুষের ক্ষেত্রে এর যে প্রয়োগ সেটা প্রযোজ্য, মানে সেটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতে পারি। এর আবেদন সার্বজনীন, সর্বকালীন, এবং এর পাশাপাশি এর একটা বাস্তব কার্যকরী দিক হচ্ছে যে সাধারণ মানুষের ক্ষমতাকে স্বীকার করে নেওয়ার ফলে পুরাতন তন্ত্রের যে ভাবনাগুলো, অর্থাৎ রাজার চূড়ান্ত ক্ষমতা, দৈব সত্য, তার যে অধিকার, সেইগুলো, এই সমস্ত অধিকারগুলোকে আমরা দেখতে পাচ্ছি অস্বীকার করে দেওয়া হলো, অর্থাৎ একেবারে পুরাতন তন্ত্রকে নস্যাৎ করে দেওয়া হলো। একজন ঐতিহাসিক, তার নাম অলার্ড, অলার্ড পরিষ্কার বলছেন যে এটা এক ধরনের ডেথ সার্টিফিকেট অফ দ্য ওল্ড রেজিম, পুরাতন তন্ত্রের মৃত্যু ঘণ্টা ধ্বনিত হলো। আমরা ঐতিহাসিক জর্জ রুডের সঙ্গে আগের ক্লাসে পরিচিত হয়েছি, এবং আরেকজনের সঙ্গে আজকে একটু পরিচিত করাই, তার নাম হচ্ছে প্রখ্যাত ঐতিহাসিক, তিনি ব্রিটিশ ঐতিহাসিক আলফ্রেড কোভান। এরা প্রত্যেকেই প্রায় একই কথা বলছেন এই আইনের সম্পর্কে। তারা বলছেন যে সব থেকে বড় আঘাত যেটা পুরাতন তন্ত্রের বিরুদ্ধে এনেছিল সেটা হচ্ছে এই আইন, যেখানে রাজার দৈব ক্ষমতাকে অস্বীকার করা হয়েছে এবং ফ্রান্সকে সংজ্ঞায়িত করা হয়েছে ফরাসি জাতিকে নিয়ে। সেটা কোনো ভৌগোলিক সংজ্ঞা নয়, এটা একটা জাতিগত সংজ্ঞা, যার প্রধান উপাদান হচ্ছে ফ্রান্সের মানুষ। এইটা একটা খুব বড় জায়গা। কিন্তু মনে রাখতে হবে যে মানুষের অধিকারের রক্ষা তারা চেষ্টা করছে, কিন্তু এই মানুষ কারা? মানুষ বলতে এখানে কাকে বলা হয়েছে? প্রধানত কিন্তু বুর্জোয়া শ্রেণীর মানুষ। এখানে কিন্তু রাজনৈতিক সাম্য, অর্থনৈতিক সাম্যের দিকটা নেই। আমি পরে আরো দেখাবো স্পষ্ট করে, আজকের আলোচনাটি সামান্য দীর্ঘ হবে, এবং সেখানে কিন্তু অর্থনৈতিক স্বাধীনতার কথা বলা হয়নি, সামাজিক সাম্যের কথা বলা হয়নি, সার্বজনীন অধিকারের কথা কিন্তু সেভাবে বলা হয়নি। আমরা এরপরেই কিছু কিছু কন্ট্রাডিকশন দেখবো, বৈপরীত্য দেখবো, যেখান থেকে কিন্তু আমাদের আলোচনাটা আরো অন্যদিকে মোড় নেবে। যেমন সংগঠনের অধিকার, সামাজিক নিরাপত্তার অধিকার, শিক্ষার অধিকার, এই ধরনের যে ফান্ডামেন্টাল কতগুলো জায়গা, প্রাকৃতিক অধিকারের কথা বলা হচ্ছে, কিন্তু এই ধরনের অধিকার, প্রতিবাদের অধিকারকে স্বীকার করা হয়েছে, কিন্তু সাংগঠনিক অধিকারকে স্বীকার করা হয়। খেয়াল রাখতে হবে সামাজিক নিরাপত্তাকে স্বীকার করা হয়, এবং রাজনৈতিক সামাজিক সাম্যের কথা বলা হয়নি। মনে রাখতে হবে যে এটা নিয়ে এতটা লাফালাফি করার কিছু নেই যে একেবারে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেল। কখনোই এই সময়কার কেউ গণতন্ত্রের কথা বলেননি। এটা একটা কখনো কখনো ভুল ধারণা পোষণ করা হয় যে ফরাসি বিপ্লব গণতন্ত্রের জন্ম দিয়েছিল। সর্বতোভাবে ভুল। গণতান্ত্রিক চিন্তাধারা এখানে ব্যর্থ হয়নি, এবং প্রথম পর্যায়ের এই যে বিপ্লবীরা, এদের মধ্যে এই ধরনের ভাবনা ছিলই না, কোনো উদ্দেশ্য ছিল না। এবং সুতরাং ধরে নেওয়া যেতে পারে যে
যে সামাজিক পরিকাঠামোর মধ্যে বুর্জোয়াদের ক্ষমতায়ন এতদিন ঘটেনি, সেখান থেকে নিজেদেরকে বার করে এনে নিজেদেরকে ক্ষমতাশালী করার একটা প্রচেষ্টা তারা নিয়েছিলেন। এটাই হচ্ছে সব থেকে বড় লিমিটেশন এই মানুষ ও নাগরিকের অধিকার রক্ষার ঘোষণা যেটা করা হয়েছিল সেটা। কিন্তু একটা বিষয় ঠিক, যে পুরাতন তন্ত্রকে কিন্তু নাড়িয়ে দিতে পেরেছিল। কারণ শুধুমাত্র বংশ কৌলিন্য থাকলেই কেউ কোনো একটা পদ গ্রহণ করতে পারে যেখানে যোগ্যতার কোনো স্থান নেই, ক্ষমতার অধিকারী মাত্রই সে বংশ কৌলিন্যের জোরে অধিকারী, এই ধারণাটাকে প্রবলভাবে আঘাত করেছিল। এবং এখানে যে কারণে অনেককে উদ্দীপ্ত করতে হতে সহায়তা করেছিল, যে একজন ব্যক্তি সে যদি যোগ্যতা সম্পন্ন হয়, তার বিভিন্ন ধরনের অধিকার রয়েছে, সে উঠে আসতে পারে। এইখানে কোথাও একটা সীমিত অর্থে হলেও ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্র বোধের জন্ম হচ্ছে, এবং এইখানে সীমিত ভাবে হলেও ইন আ লিমিটেড সেন্স রাইজ অফ ইন্ডিভিজুয়ালিজম এবং এক নতুন আশার সঞ্চার হচ্ছে। একটা ভাবনা ইউরোপের মানুষের সামনে, ভাবনার একটা নতুন দুয়ার খুলে যাচ্ছে, a wider way what to think। সুতরাং যে কারণে বলছে যে লেফেবর একটা অসাধারণ লাইন ইউজ করছেন বিশ্লেষণ করতে গিয়ে, the mythic character of the French Revolution unfolded, the mythic character of the French Revolution unfolded। এর ফলে প্রচন্ড ভাবে একটা সাড়া পড়েছে, একটা উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি। সাধারণ মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছিল, ভাবতে শুরু করেছিল। এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এর তাৎপর্য রয়েছে। এর পরের অংশটাতে যদি চলে যাই, সেখানে একটা খুব সব থেকে বড় জিনিস যেটা আমি বলতে গিয়ে তখন আগে বিশ্লেষণে চলে এলাম, সেটা হচ্ছে যে রাজার দৈব সপ্তরীতির অবসান। সেখানে কি বলা হচ্ছে যে রাজা ফ্রান্সের রাজা নন। আগে মনে করা হতো কি রাজা ফ্রান্সের রাজা, সেখান থেকে সরে আসছে কিসে, ফরাসি জনগণের রাজা। ইটস আ ট্রান্সফরমেশন। ফ্রান্সের রাজা, সেখানে ফ্রান্স a geographic definition, a land, যেটা একটা পরিবেষ্টিত ভূমি, সেখান থেকে ধরে নেওয়া হচ্ছে এখানে তার মানে ফরাসি জনগণ প্রধান, ফরাসি জনগণের রাজা। তাহলে তার ক্ষমতার উৎসকে, রাজার ক্ষমতার উৎস ফরাসি জনগণ। তাহলে জনগণ রাজাকে কি কি ক্ষমতা দিয়েছে, রাজার ক্ষমতাকে কিছুটা হলেও সীমায়িত করা হয়েছে। সীমায়িত করে রাজাকে কি কি ক্ষমতা সেখানে দেওয়া হচ্ছে, এক হচ্ছে রাজা হচ্ছেন সামরিক বাহিনীর পদস্থ কর্তাদের নিয়োগ করবার ক্ষমতা রাখছে। দ্বিতীয় ক্ষমতা কি, রাষ্ট্রদূতদের নিয়োগ করার ক্ষমতা রাখছে। তৃতীয় ক্ষমতা কি না, তিনি 6 জন মন্ত্রীকে নিয়োগ করবার ক্ষমতা রাখছেন। আর আইনসভার বিভিন্ন নীতির বিরুদ্ধে সাসপেন্সিভ ভেটো প্রয়োগ করতে পারছেন। আইনসভার বিভিন্ন নীতি নিয়ে যদি বিতর্ক দেখা দেয়, একটা ডিসাইসিভ ভেটো, সাসপেন্সিভ একটা ভোট, একটা বিশেষ ভোট তিনি দেওয়ার ক্ষমতা রাখছেন। কোন কোন ক্ষেত্রে রাজার ক্ষমতার সংকোচন ঘটছে। কি কি, আইনসভার কাজ বাতিল বা মুলতবি করতে পারবেন না। অর্থাৎ আইনসভা যদি মনে করে তার কাজ চালিয়ে যেতে পারে, সে রাজার অনুমতির অপেক্ষা করতে পারে না। রাজা আইনসভার কাজে মুলতবি করতে পারবেন না, রাজা আইনসভা ভেঙে দিতে পারবেন না, এবং তার সঙ্গে সঙ্গে আইনের নতুন আইনের প্রস্তাব তিনি আনতে পারেন না। নতুন আইনের প্রস্তাব আইনসভা আনবে বা কর ধার্য করার অধিকার রাজার নেই। মনে 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 আছে নিশ্চয়ই আমাদের প্রথম দিকের আলোচনা, সম্ভবত আমার দ্বিতীয় লেকচারে, যেখানে আমরা বিভিন্ন অর্থমন্ত্রীর সঙ্গে অভিজাতদের সংঘাতের কথা আলোচনা করছিলাম। সেখানে আমরা দেখেছি যে আইনের প্রস্তাব যেমন তেমন কর ধার্য করার দিকে রাজা এগোনোর চেষ্টা করলেই অভিজাতরাও বারবার চাপ দিচ্ছিলেন যে কর ধার্য করার অধিকার রাজার নেই। সেটাই কিন্তু এখানেও বলা হতো, কিন্তু এটা বললেন অভিজাতরা নয়, এটা কিন্তু বললেন
বুর্জোয়ারা যে কর ধার্য করার অধিকার রাজার নেই। যে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গেলে বা যুদ্ধ চলাকালীন যদি শান্তি চুক্তি সম্পাদন করতে হয়, তাহলেও কিন্তু রাজাকে আইনসভার অনুমতি নিতে হবে, তিনি অনুমতি নিতে বাধ্য। সুতরাং রাজার যে ক্ষমতার সংকোচন পুরোপুরিভাবে ঘটে গেল তা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে রাজার ক্ষমতা রইলেও কিছু কিছু ক্ষেত্রে ক্ষমতার সংকোচন ঘটবে, এবং রাজা চাইলে অনেকভাবে তার ক্ষমতা প্রয়োগ করতে পারতেন, কিন্তু তাকে নিয়ন্ত্রিত রাখা গিয়েছিল। আইনসভার সদস্যদের নির্বাচন করতেন কারা? নাগরিকরা। যে আইনসভা কিনা রাজার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করছে। তাহলে আইনসভা যদি রাজার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে আর আইনসভাকে যদি নির্বাচন করে নাগরিকরা, তাহলে আসলে রাজাকে নিয়ন্ত্রণ করছে কে? নাগরিক। কিন্তু এখানে একটা অত্যন্ত গোলমেলে ব্যাপার ছিল, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা দিক থেকে আপাতভাবে মনে হতে পারে যে রাজা পুরোপুরি ভাবে নাগরিকদের নিয়ন্ত্রণে রয়েছে, নাগরিকদের অধিকার সর্বাধিক প্রসারিত, কারণ আইনসভার সদস্যদের নির্বাচন করছেন নাগরিকরা এবং সেই আইনসভা আবার নিয়ন্ত্রণ করছে রাজাকে। তাহলে পরোক্ষভাবে রাজা নিয়ন্ত্রিত হচ্ছেন নাগরিকদের দ্বারা। কিন্তু সমস্ত নাগরিক, এই যে আমরা একটু আগে মানুষ ও নাগরিকের অধিকার রক্ষার ঘোষণার কথা বলছিলাম, সেখানে সমস্ত নাগরিক কি আইনসভার সদস্যদের নির্বাচনের অধিকার পেয়েছিল? যদি পেয়ে থাকে তাহলে ধরে নিতে হবে যে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে নাগরিকদের দুটো ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছিল, এবং নাগরিকদের দুটো ভাগে বিভক্ত করার ফলে আমরা দেখতে পাই যে নাগরিক সমাজও কিন্তু ক্ষমতায়নের দিক থেকে দুটো স্তরে বিভক্ত হয়েছিল। একদিকে ছিল সক্রিয় নাগরিক। এই সক্রিয় নাগরিক কারা? এই সক্রিয় নাগরিকরাই কেবলমাত্র ভোট দানের অধিকারী। যে কোনো পর্যায়ে নির্বাচন যখন হবে তখন ভোটাধিকার প্রয়োগ করবে কারা? সক্রিয় নাগরিক। সক্রিয় নাগরিকদের প্যারামিটারটা কি? কেন একজন নাগরিককে আমি সক্রিয় বলবো, যার উল্টো দিকে রয়েছে নিষ্ক্রিয় নাগরিক? কেন একজন নাগরিক সক্রিয় নাগরিক? কেন সক্রিয় সে? তার ভোটদানের অধিকার আছে তাই সে সক্রিয়। কেন নিষ্ক্রিয়? কারণ তার ভোটদানের অধিকার নেই। কিন্তু কিভাবে একজন নাগরিক সক্রিয় নাগরিক হয়ে উঠতে পারে বা ভোটদানের অধিকার লাভ করতে পারে? প্যারামিটার কি? প্যারামিটার হলো যে যে সমস্ত নাগরিকরা একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স, ন্যূনতম একটা ট্যাক্স জমা করে, তারাই হচ্ছেন সক্রিয় নাগরিক। তার মানে যাদের সেই প্যারামিটারের নিচে অবস্থান, অর্থাৎ যাদের নির্দিষ্ট পরিমাণ অর্থ কর দেওয়ার ক্ষমতা নেই, দরিদ্র সাধারণ জনগণ, তারা কিন্তু নিষ্ক্রিয় নাগরিক। তাহলে এখানে কি সামগ্রিকভাবে নাগরিক সমাজের কর দানের অধিকার এলো? আসছে না। তার মানে নির্বাচনের ক্ষেত্রে সমস্ত মানুষের অধিকার সুরক্ষিত হয়নি। বুর্জোয়ারা, যাদের অর্থ ছিল, যারা সক্রিয় নাগরিক সহজে হতে পারতেন, তারা মোটামুটি ভাবে নির্বাচনের অধিকারটা নিজেদের হাতে কবজা করে রাখতে চেয়েছিলেন, যে কারণে একটা ক্যাটেগরিক্যালি ভাগ করে দেওয়া হলো, আলাদা করে দেওয়া হলো একটা বিপুল সংখ্যক জনতাকে, যারা হয়ে গেল নিষ্ক্রিয় নাগরিক। তাহলে এটা কি আইনের জন্য সাম্য হলো? অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলো? রাজনৈতিক অধিকার সকলের জন্য সুরক্ষিত হলো? উত্তর হচ্ছে না, এটা হলো না। এবং স্থানীয় শাসনের যখন সংস্কার হচ্ছে, আমি একটু পরে আসছি সে প্রসঙ্গে, একটু আগে দেখে নিই যে কি কি সংস্কার হচ্ছে। যেমন পুরাতন যে প্রশাসক বা ইন্টেন্ডেন্ট, তাদেরকে বাতিল করে দেওয়া হলো। কি এলো? একটা নতুন স্ট্রাকচার। ফ্রান্সকে প্রায় সময় আয়তনের ৮৩টা ডিপার্টমেন্টে ভাগ করা হলো। ডিপার্টমেন্ট মানে অনেকটা ওই প্রভিন্স এর মতো, রাজ্যের মতো ছোট 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 অঞ্চল, একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, যে ৮৩টা ডিপার্টমেন্টের নিচে আবার রইল জেলা, ক্যান্টন, কমিউন। এখানে প্রত্যেকটা জায়গায় একটা করে নির্বাচিত কমিটি, অর্থাৎ কমিউনে একটা নির্বাচিত কমিটি থাকবে,
সেইখান থেকে প্রতিনিধিদের নির্বাচন করে ক্যান্টনে পাঠানো হবে, সেখানে একটা কমিটি থাকবে। ক্যান্টনের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জেলা কমিটি গঠিত হবে এবং তারা একইভাবে ডিপার্টমেন্টে করবে। অর্থাৎ এই যে হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা পুরোটাই হবে নিচু স্তর থেকে নির্বাচনের মাধ্যমে। কিন্তু প্রশ্ন হলো, নির্বাচন করবার অধিকার কাদের রয়েছে? আমরা জানি ইতিমধ্যেই যে অধিকার রয়েছে সক্রিয় নাগরিকদের, অ্যাক্টিভ সিটিজেন্স। নিষ্ক্রিয় নাগরিকদের কোনো অধিকার নেই। সুতরাং স্থানীয় শাসনের ক্ষেত্রে যদি কোনো ধরনের অধিকার প্রয়োগ করতে হয়, পুরো ক্ষমতাটা, যেমন আইনসভায় রাজাকে নিয়ন্ত্রণ করছে সক্রিয় নাগরিকদের ভোটাধিকার থেকে নির্বাচিত আইনসভার সদস্যরা, ঠিক তেমনি সর্বনিম্ন স্তরেও পুরো ক্ষমতাটাকে কবজা করে রেখেছে সক্রিয় নাগরিকদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। সুতরাং নিষ্ক্রিয় নাগরিকদের স্থানীয় স্তরের শাসনেও কিন্তু কোনো ধরনের ক্ষমতা রয়েছে না। এর সঙ্গে সঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে বুর্জোয়া শ্রেণী বিশেষভাবে প্রভাব বিস্তার করছে। বিচার ব্যবস্থার সংস্কার কি হচ্ছে? বিচার বিভাগকে সম্পূর্ণভাবে পৃথক একটা বিভাগ, সেপারেশন অফ পাওয়ার নীতি ছিল মন্টেস্ক্যু, সেটা এখানে প্রতিফলিত হচ্ছে। বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন একটা বা বিভিন্ন ধরনের যে অন্যান্য যে নির্দিষ্ট দিকগুলো, সেগুলো আমরা তাদের প্রভাব বিস্তার করতে দেখতে পাচ্ছি না। অর্থাৎ সেখানে রাজার কোনো হাত নেই, সেখানে আইনসভার কোনো হাত নেই, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। এটা একটু বড় কাজ, কিন্তু কারণ সম্পূর্ণভাবে এটাকে আলাদা করতে হবে। এবং বলে দেওয়া হচ্ছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আইনের দৃষ্টিতে সকলের সমান। এই যে আইনের দৃষ্টিতে সকলের সমান, এটা খুব বড় একটা ঘোষণা। এবং তার পাশাপাশি প্রত্যেক জেলায় জেলায় জেলা আদালত প্রতিষ্ঠা করা হচ্ছে বিচার ব্যবস্থা পরিচালনা করার জন্য। এবং সাধারণ যে ফৌজদারি বিচার, সেই ফৌজদারি বিচার পৌরসভা বা পৌর প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং এর পাশাপাশি আলাদা করে বিচারক নিয়োগ করা হচ্ছে, যাদেরকে বলা হচ্ছে জাস্টিস অফ পিস। এবং কোর্ট অফ অ্যাপিলস প্রতিষ্ঠা করা হচ্ছে। জাস্টিস অফ পিসের পরে কোর্ট অফ অ্যাপিলস, যেখানে আবেদন করা যাবে পুনরায় বিচারের জন্য, এবং সর্বোচ্চ স্তরে রয়েছে হাইকোর্ট। সো ইট ইজ অলসো a hierarchical structure, যেটা নতুন করছেন। দ্য মোস্ট সিগনিফিকেন্ট থিং সেটা হচ্ছে যে বিচার ব্যবস্থাকে শাসন বিভাগ থেকে সম্পূর্ণভাবে স্বাধীন একটা আলাদা পৃথক বিভাগ হিসেবে চিহ্নিত করা। এই সেপারেশন অফ পাওয়ার যে একটা আদর্শ, সেটা প্রয়োগ কিন্তু বিচার ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কতগুলো পয়েন্ট আমরা নোট করে নিই। সেটা হচ্ছে যে ফার্মার্স জেনারেলের যে পদ ছিল, সেই পদের বিলুপ্তি ঘোষণা করা হচ্ছে এবং কিছু কিছু কর বিলুপ্ত করা হচ্ছে। টেইল, গ্যাবল এবং টাইপ। এখানেও বলে রাখি, টিআই টিএইচি টাইপ, এটা কোনো কোনো বইতে বা উচ্চারণে টিতে উচ্চারণ করে আছে, এটাও কিন্তু ভুল উচ্চারণ ফরাসি দিক থেকে, এটা হবে টাইপ। টেইলি, গ্যাবল এবং টাইপ, এই করগুলোর বিলুপ্তি ঘটানো হচ্ছে এবং প্রত্যেক জমির উপর ভূমিকর বসানো হচ্ছে। মনে আছে নিশ্চয়ই যে আগের লেকচারে আমি আলোচনা করেছিলাম যে ফিনান্স মিনিস্টাররা বারবার বলেছিলেন যে যদি প্রত্যেক জমির উপর একটা ভূমিকর চাপানো হয়, যেটা বারবার কাউন্সিল অফ নোটেবলস বিরোধিতা করেছে, বারবার বিরোধিতা করেছে এরা আমাদের অভিজাতরা, কিন্তু আলটিমেটলি ফরাসি বিপ্লবের পর সেই জায়গাটি আসতে হবে। প্রত্যেকটা জমির উপর ভূমিকর স্থাপন করা হলো। আশা করা হয়েছিল এখান থেকে যথেষ্ট আয় হবে। শিল্প এবং বাণিজ্যের উপর কর চাপানো হলো। অর্থাৎ প্রাক বিপ্লব অধ্যায়ে কিন্তু ফরাসি ফিনান্স মিনিস্টাররা অনেকেই যে প্রপোজাল গুলো দিয়েছিলেন, সেটাই কিন্তু সংস্কারের সময় আমরা দেখতে পাচ্ছি গৃহীত হচ্ছে। আয়কর এবং সম্পত্তি কর ধার্য করা হচ্ছে, এটা কিন্তু একটা খুব বড় অ্যাচিভমেন্ট। দেশাত্মবোধক অনুদান, অর্থাৎ কেউ যদি মনে করে দেশকে দেশের রক্ষার জন্য, সুরক্ষার জন্য অনুদান দেবে, সেটা নিতে পারে। এবং চার্চের ভূসম্পত্তি অনেকাংশেই বাজেয়াপ্ত করা হলো, যেটা একটা বিকল্প আয়ের উৎস। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে অনেকগুলো স্টেপ নেওয়া হচ্ছে। We know very well that this economic
সেক্টর ওয়াজ ভেরি মাচ সিগনিফিকেন্ট, কারণ বহু আগে থেকেই এই অর্থনৈতিক সংকটটাই কিন্তু খুব বড় হয়ে দেখা দিয়েছিল, যেখান থেকে যত ধরনের রাজনৈতিক সংকট তার একটা মানে আমরা কি বলবো তার সূত্রপাত করছিল। সুতরাং ফরাসি সংবিধান সভার কাছে সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ ছিল এই অর্থনৈতিক সংকটের মোকাবিলা করা। অনেকগুলো অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম তারা আনবার চেষ্টা করেছিল, কিছু কর বিলুপ্ত করেছিল। নিচের দিকে আমরা যে 4-5টি শ্রেণী দেখতে পাচ্ছি সেখানে সব কর ধার্য করা হচ্ছে, নতুন নতুন কর, নতুন নতুন উৎস অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছে। কিন্তু ফাইনালি অর্থনৈতিক সংস্কারের মধ্যে দিয়ে পুরাতন যে অর্থনৈতিক সংকট তার মোকাবিলা করা সম্ভব হয়নি। তার জন্য কি করা হলো, এক ধরনের নতুন ধরনের কাগজের নোট, যেটা একটা পেপার কারেন্সি যাকে আমরা বলি, সেটার প্রচলন করা হলো, যাকে বলা হয় অসিয়ন। এখানেও আমি একটুখানি সতর্ক করব ছাত্রছাত্রীদের, কোনো কোনো বইতে এর ইংরেজি বানান অনুসারে এটাকে অ্যাসাইনাট লেখা হয়। অ্যাসাইনাট শব্দটা একেবারেই উচ্চারণ থেকে ভুল, ফরাসি উচ্চারণে এটা হবে অসিয়ন। এই অসিয়ন প্রচলন বাজারে প্রচুর সংখ্যায় কাগজের নোটের আমদানি ঘটালো। এখন এই যে মার্কেটে সাপ্লাই অফ মানি যদি বেড়ে যায়, এটা একটা তত্ত্ব আছে, যদি যারা অনার্স পড়েছে তারা এটা ট্রান্সফরমেশন অফ ইউরোপ পড়বার সময়, প্রাইস রেভলিউশন পড়বার সময় পড়েছে, যে বাজারে মুদ্রার যোগান বেড়ে গেলে কি হয়। একটা ফিশার্স ইকুয়েশন আছে, এমভি ইকুয়াল টু পিটি, আমি সে বিস্তারিত যাচ্ছি না, কিন্তু প্রচুর সংখ্যায় যদি নোট বাজারে যোগান হয়ে যেতে থাকে তাহলে একটা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হবে। ফ্রান্সেও কিন্তু ঠিক সেটাই ঘটেছে। এর পরের যে জায়গাটায় আমরা চলে যাব, এটা খুব একটা বিশাল বড় বিষয়, আমি খুব সহজ করে সংক্ষেপে বোঝাবার চেষ্টা করছি। সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি। সেটাতে যাওয়ার আগে একটা ছোট্ট বিষয় আমরা দেখে নিই, এই যে এতগুলো অর্থনৈতিক সংস্কার হলো, তার ফলশ্রুতি হিসাবে অর্থনৈতিক সংকটের মোকাবিলা হয়তো হলো না, কিন্তু কারা লাভবান হল? এর ফলে কিন্তু আলটিমেটলি লাভবান হচ্ছিল বুর্জোয়ারা। প্রশ্ন আসতে পারে যে কেন বুর্জোয়ারা লাভবান হলো? কারণ কর চাপানো হচ্ছে, ভূমি কর চাপানো হচ্ছে, বুর্জোয়াদের মধ্যে যাদের জমি আছে তাদেরকে কর দেওয়া হচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি শুরুতে এটা বলে নিয়েছি, যদি মনে থেকে থাকে আমি একটু মনে করাবার চেষ্টা করব, যে আদর্শগত দিক থেকে ফিজিওক্র্যাট ইকোনমিক আইডিওলজি সেটা কিন্তু প্রভাব ছিল, যার মূল কথা কি আমার আগের লেকচারে আমি আলোচনা করেছি, সেটা হচ্ছে ফ্রি ট্রেড, মুক্ত বাণিজ্য, লেজে ফেয়ার, রাষ্ট্রের নিয়ন্ত্রণ বহির্ভূত, রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে অবাধ বাণিজ্য সেটা গৃহীত হয়েছিল, যার ফলে বিভিন্ন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ তুলে নেওয়া হলো। সারা দেশে একই রকমের ট্যাক্স স্ট্রাকচার রাখা হচ্ছে, সর্বত্র একই ধরনের মেজারমেন্ট পলিসি নেওয়া হচ্ছে, যার ফলে বাণিজ্য প্রসারিত হচ্ছে। মাপের প্রচলন একই রকমের, ওজনের প্রচলন একই রকমের, ওয়েইং সিস্টেম, মেজারিং সিস্টেম, এবং শুধু তাই নয়, যে কোনো ধরনের বহির্বাণিজ্য এবং অন্তর্বাণিজ্যের ক্ষেত্রে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের যে মনোপলি বা একচেটিয়া অধিকার সেটার অবসান ঘটানো হচ্ছে। কারণ মুক্ত বাণিজ্য নেই, এখানে একচেটিয়ার কোনো ব্যাপার নেই, বা কোনো নির্দিষ্ট কোম্পানিকে সরকার প্রমোট করবে না। সুতরাং এই যে একচেটিয়া বাণিজ্যের অবসান, যার ফলে একটা ওপেন মার্কেট, অবাধ বাণিজ্য, এইটা বুর্জোয়াদেরকে লাভবান করেছিল। কিন্তু খেয়াল রাখতে হবে, অদ্ভুতভাবে আমরা কনফারেন্ট সাধারণ শ্রমজীবী মানুষের কোনো স্বার্থ দেখা হয় কোনোভাবে, তাদের সংগঠন গড়ে তোলার অধিকার, তাদের ধর্মঘট করার অধিকার, এগুলো কোনোটাই দেওয়া হয়নি। এবং আকাশচুম্বী যে মূল্য, মুদ্রাস্ফীতির ফলে যে মূল্য বৃদ্ধি, সরকারি তরফে বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির তরফে তার কোনো সমাধান দেওয়ার চেষ্টা করা হয়। অ্যান্ড
ইন 1793 আমরা পৌঁছইনি এখনো সেখানে, সর্বপ্রথম বিশেষ করে সন্ত্রাসী শাসনের সময় মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে, তার আগে কখনো করা হবে। এবং তার পাশাপাশি শ্রমিকদের স্বার্থের জন্য সেভাবে কিছু করা হয়নি, খুব সামান্য কিছু স্টেপ নেওয়া হয়েছিল, সেগুলো এমন কিছু বেশি নয়, এমন কিছু গুরুত্বপূর্ণ নয়। আমরা চট করে চলে আসি সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি এই প্রসঙ্গে। আমি এই প্রসঙ্গে একটু বলে নিতে চাইবো যে মধ্যযুগের ইউরোপের ইতিহাসে একটা ঘটনা, একটা প্রক্রিয়া, ঘটনাক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, যেটাকে আমরা বলি ইনভেস্টিচার কন্ট্রোভার্সি। একটা কন্ট্রোভার্সি বা বিতর্ক, যেটা কি নিয়ে? ইনভেস্টিওর বা ইনভেস্টিচার। ইনভেস্টিচার কি না, স্থানীয় স্তরে যারা বিশপ হিসেবে নিযুক্ত হবেন তাদেরকে কারা নিযুক্ত করবে? রাজা নিযুক্ত করবে? সে কি রাজার প্রতি অনুগত, রাজার লোক, নাকি তাকে পোপ নিয়োগ করবে, সে পোপের প্রতি অনুগত? এই যে একটা দ্বন্দ্ব, একটা কন্ট্রোভার্সি, বারবার পোপের সঙ্গে রাজতন্ত্রের সংঘাত হয়েছে মধ্যযুগে, বারবার পোপের সঙ্গে রাজতন্ত্রের সমঝোতা হয়েছে। But the question was there. প্রবলেম কিন্তু সলভ হয়নি, যেটা এখনো ইউরোপে রয়ে গেছে, যে কারণে এই প্রশ্নটা আসছে। ফরাসি বিপ্লবের সময় প্রশ্ন হচ্ছে যে চার্চের যদি সংস্কার করতে চাই, চার্চের উপরে নিয়ন্ত্রণ কার? রাষ্ট্র কি চার্চের উপরে? সংবিধান সভা ক্লেম করতে চাইছে যে ইয়েস, সংবিধান সভা ও রাষ্ট্রের ক্ষমতা চার্চের উপরে। তাহলে কিভাবে সেটা প্রমাণিত হবে? না, যে সমস্ত ক্লার্জি, যে সমস্ত যাজক ফ্রান্সে সেই মুহূর্তে রয়েছে, তারা প্রত্যেকে এই সংবিধানের প্রতি নিজেদের আনুগত্য প্রদর্শন করবে অথবা তারা পদত্যাগ করবে। তার মানে যাজকদের আনুগত্য কিন্তু পোপের প্রতি বা রোমের প্রতি নয়, যাজকদের আনুগত্য হবে রাষ্ট্রের প্রতি, সংবিধানের প্রতি। ফ্রান্সের যাজক ফ্রান্সের সংবিধানের প্রতি আনুগত্য দেখাবে। এটাই হলো সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি মূল কথা। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি, এটা মুখে বলা হলো, কিন্তু এর ফলে কি দ্বন্দ্বের অবসান ঘটলো? ক্লার্জিরা যে কনস্টিটিউশনের প্রতি তাদের আনুগত্য দেখাবে, সেটা কি একেবারে স্বতঃস্ফূর্ত আনুগত্য? তা তো নয়। তারা সন্তুষ্ট ছিল না। একদিকে চার্চের ভূসম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, একদিকে কাউকে কাউকে পদচ্যুত করা হয়েছে, তাদেরকে বাধ্য করা হয়েছে সংবিধানের প্রতি আনুগত্য দেখাতে। দ্বন্দ্ব কিন্তু রয়ে গেল, এবং দ্বন্দ্ব রয়ে গেল বলেই আমি বারবার খেয়াল রাখতে হবে, এই সময়কার ইতিহাসকে আমরা তুলনা করবো নেপোলিয়নের সঙ্গে। এই দ্বন্দ্বটা রয়ে গেল বলেই নেপোলিয়ন ফার্দার চেষ্টা করছেন এই দ্বন্দ্বটার সমাধান করার, যে কারণে 1801 খ্রিস্টাব্দে নেপোলিয়নের সঙ্গে পোপের একটা চুক্তি হবে। সেই চুক্তির প্রসঙ্গে আমরা পরবর্তীকালে যে নেপোলিয়ন সংক্রান্ত যে লেকচার, তার যে রিফর্মস, সংস্কার, সেখানে বিস্তারিত আলোচনা করব। এখানে এক কথায় যেটা আমরা বলে রাখবো যে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি ফ্রান্সের ধর্মীয় জগতের যে সমস্যা তার মোকাবিলা করতে অক্ষম। এখন তাহলে আমরা যদি এবার চলে আসি একটু মূল্যায়নের ব্যাপারে, যে ফ্রান্সের এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিভাবে আমরা মূল্যায়িত করতে পারি, সেই পরিস্থিতিতে কিভাবে আমরা ভাবতে পারি যে সে কতটা ফ্রান্সের সমস্যার সমাধান করতে পেরেছিল, যদি সেই আলোচনায় আসে। ফ্রান্সের সংবিধান সভা এবং তার কার্যাবলী মূল্যায়ন, দিস ইজ দ্য সেকেন্ড পার্ট অফ মাই ডিসকাশন। আমি প্রথমেই বলেছি আজকের আলোচনা একটু দীর্ঘ আলোচনা, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটু ক্রিটিক্যাল একটি বিষয়, দীর্ঘ বিষয়, যেটিকে আমি খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। সেখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সংবিধান সভার কিছু পজিটিভ, কিছু নেগেটিভ দিক রয়েছে হয়তো, কিন্তু সংবিধান সভা এই যে কার্যাবলী, এটা কিন্তু 1791 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর শেষ হয়ে যায়। মোটামুটি ভাবে সংবিধান রেডি হয়ে যায়, প্রস্তুত হয়ে যায় ফ্রান্সের শাসনের জন্য।
কিন্তু তার পরে যখনই তার কাজ শেষ হয়ে গেল, অনতি বিলম্বে সংবিধান সভার এই কার্যাবলী, এই সংবিধান সভাগুলি ভেঙে দেওয়া হয়। মাত্র 1 বছরের মধ্যে সংবিধানটিকেও বাতিল বলে ঘোষণা করা হয়েছে। কেন করা হলো না? তার কারণ হচ্ছে এর মধ্যে নানা ধরনের অসঙ্গতি। এমন একটা সংবিধান যার মধ্যে ফরাসি বিপ্লবের কনস্ট্রাকটিভ বা গঠনমূলক দিক এবং তার পাশাপাশি ডিস্ট্রাকটিভ অর নেগেটিভ অর্থাৎ ধ্বংসাত্মক নেতিবাচক দিক, এই সমস্ত কিছুর একটা কি বলবো প্রতিফলন আমরা দেখতে পাই, যেটা সংবিধান সভায় রয়েছে। সংবিধান সভার যেটা সব থেকে বড় সমস্যা, they were trying to follow the constitutional structure of England and sometimes America. আমি শুরুতেই বলেছি আমেরিকান রাষ্ট্রপতি সেখানে উপস্থিত। So I'm doing something for my country, own country, but I'm following another country. সেখানকার যে কনটেক্সট, সেখানকার মানুষের যে সোসাইটি, যে সোশ্যাল মাইন্ড, সেটার সঙ্গে আমার দেশের মানুষের কখনোই মিল থাকতে পারে না, কিন্তু আমি সেটাকে ফলো করতে যাচ্ছি। দ্যাট ওয়াজ দ্য মেইন প্রবলেম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেপারেশন অফ পাওয়ার, যেটা তারা করতে চাইছে, কিন্তু সেইটা করবার কোনো ধরনের এক্সপেরিমেন্ট করতে তারা নারাজ এবং তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই। তারা অন্ধভাবে অন্য দেশকে ফলো করতে গিয়ে বা দার্শনিকদের রচনাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনছে, মাত্রা জ্ঞান হারিয়ে ফেলছে। এবং রাজার ক্ষমতা, আইনসভার ক্ষমতা, এই যে সেপারেশন, একদিকে রাজা আরেকদিকে আইনসভা, আরেকদিকে রাজা আইনসভা আরেকদিকে বিচার বিভাগ, এই যে বিভিন্ন বিভাগের ক্ষমতার যে একটা ব্যালেন্স, শুধু সেপারেশন করলে তো হবে না, এই ব্যালেন্সটাকে প্রপারলি থাকতে হবে, তা না হলে কিন্তু একটা অপরটাকে কন্ট্রাডিক্ট করবে, অকেজো করে দেবে, সামটাইমস কমপ্লেক্সিটিস বা জটিলতা এসে যাবে। ঠিক সেই জিনিসটা হয়েছে। এবং রাজাকে যেটুকু ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই ক্ষমতা রাজা যদি ঠিকঠাক প্রয়োগ করতে পারেন, তাহলেও কিন্তু তিনি আইনসভাকে আটকে দিতে পারেন। সাসপেন্সিভ ভেটো মনে আছে নিশ্চয়ই, আমি একটু আগেই বলেছি, সেটা একটা ভয়ঙ্কর জিনিস। এবং শুধু তাই নয়, আইনসভার কিছু কিছু ক্ষেত্রে রাজা হস্তক্ষেপ করতে পারেন, সেই ক্ষমতা রাজাকে দেওয়া হয়েছে। এবং রাজা ফরাসি জাতির রাজা, সুতরাং রাজা রয়েছেন মানেই তার কিছু ক্ষমতা থেকে যায়, এটা একটা বড় সমস্যার জায়গা। এবং আইনসভার হাতে প্রচুর ক্ষমতা থাকলেও আসলে আইনসভা কিন্তু দুর্বল, এটা আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ রাজার হাতে প্রভূত ক্ষমতা নেই বলে ধরে নেওয়ার কোনো কারণ নেই যে রাজার আর কোনো ক্ষমতা নেই, আর আইনসভার হাতে ক্ষমতা দেওয়া হয়েছে মানেই ধরে নিতে হবে সে সর্বক্ষমতাশালী, তাকে আটকানো যায় না। এটাই একটা বড় প্যারাডক্স, যে কারণে লেফেব্রের অসাধারণ একটা কথা বলছেন যে দিস কনস্টিটিউশনাল মনার্কি was a bourgeois republic, but it was a republic with no real government. I repeat, this constitutional monarchy was a bourgeois republic, but it was a republic with no real government. এই ব্যালেন্সটা অত্যন্ত সমস্যা। এবং এটা যদিও বা ফ্রান্সের সঙ্গে কোনো দেশের যুদ্ধকালীন পরিস্থিতি না হয় তাহলে রক্ষিত হওয়া সম্ভব, বাট ইন কেস অফ এনি অ্যানার্কিক্যাল সিচুয়েশন, অ্যাবনর্মাল সিচুয়েশন, এরপরেই যুদ্ধ লাগছে, ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের দীর্ঘ যুদ্ধ হচ্ছে, যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হচ্ছে। গুডউইন, তার কথা আমি আগের দিন উল্লেখ করেছিলাম, প্রখ্যাত ঐতিহাসিক, তিনি ফ্রান্সের বিপ্লবের উপরে বই লিখছেন। তিনি পরিষ্কার বলছেন যে একমাত্র যদি একটা স্টেবল কন্ডিশন হয়, শান্তির সময়, during time of peace, it was quite possible to follow this structure. কিন্তু যদি সেই সময় কোনো অস্থিরতা তৈরি হয়,
তাহলে কিন্তু এটা ফলো করা মুশকিল আছে। এই যে সেক্টরগুলো, আইনসভা, রাজা, বিচার বিভাগ, এদের মধ্যেকার যে সামঞ্জস্য, সেটা আর ফলো করা সম্ভব না। And finally, the main problem was the ideology of the French Revolution. সাম্যের কথা বলা হচ্ছে, সকলকে সমান অধিকার দেওয়া হচ্ছে না। স্বাধীনতার কথা বলা হচ্ছে, সকলকে সমানভাবে সেই অধিকার দেওয়া হচ্ছে না। সম্পূর্ণভাবে বুর্জোয়ারা এটাকে নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ সংবিধানের রচয়িতারা কেবলমাত্র তাদের স্বার্থের কথা ভাববার চেষ্টা করছেন। এটা হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ সমালোচনা। এই যে অ্যাক্টিভ সিটিজেনের কনসেপ্ট, যেখানে বহু মানুষকে বঞ্চিত করা হচ্ছে, সরিয়ে রাখা হচ্ছে, এটা সব থেকে বড় দুর্বলতা। ভোটাধিকারের প্রশ্নে মানুষকে এইভাবে যে দুভাগে ভাগ করে ফেলা, ইট ওয়াজ ক্রুশিয়াল, ইট ওয়াজ এ প্রবলেম। এইখানে আমরা ক্রিটিসাইজ করতে পারি, যেখানে সম্পূর্ণভাবে বুর্জোয়ারা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে গিয়ে বিপ্লবকে ব্যর্থ করছে। কিন্তু একটা জিনিস যেটা এই সংবিধানকে অমর করে রাখছে, যা সারা পৃথিবীর রাজনীতি এবং আইনের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাজার দৈব সত্য নীতির অবসান। রাজা যে বংশানুক্রমিক ভাবে রাজা, এবং রাজা বলেই তার ক্ষমতা রয়েছে, যে কিনা ফরাসি ভূখণ্ডের রাজা, সেখান থেকে বেরিয়ে এসে দ্য পিপল অফ ফ্রান্স, ফরাসি জাতি, দ্য নেশন, তার রাজা। এই যে একটা বড় পরিবর্তন, রাজতন্ত্রের মৃত্যু লগ্ন যে আসন্ন, এটা বোঝা যাচ্ছিল। অভিজাত শ্রেণীর একচেটিয়া আধিপত্যের যে অবসান ঘটবে, অলরেডি ঘটে গেছে, সেখানে বুর্জোয়ারা নিয়ন্ত্রণ করছে, এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল। এবং সংকীর্ণ অর্থে হলেও, লিমিটেড সেন্সে হলেও, মানব অধিকারের মতো, ব্যক্তি স্বাতন্ত্র্যের মতো যে কনসেপ্ট গুলো, সেইগুলো ধীরে ধীরে উঠে আসছে, বিভিন্ন অধিকার উঠে আসছে। সুতরাং নানা ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও, দিজ আর দ্য পজিটিভ থিংস, যেখানে আমরা বুঝতে পারছি যে সংবিধান সভার এত কিছু পজিটিভ না থাকলে পরবর্তীকালে বারবার ফ্রান্সে যে ধরনের প্রশাসনিক ব্যবস্থা এসেছে, সেখানে সংবিধান সভার প্রভাব থাকতো না। আমি বারবার নেপোলিয়নের কথা উল্লেখ করেছি, তারপরেও ফ্রান্সের প্রশাসনের ক্ষেত্রে সংবিধান সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। শুধুমাত্র ফ্রান্সের ইতিহাসে নয়, সারা পৃথিবীর আইন এবং রাজনীতির ইতিহাসে ফরাসি বিপ্লবের এই পর্যায়ের প্রভাব অপরিসীম, অনস্বীকার্য। এইখানে মোটামুটি আজকের আলোচনাটা প্রায় কনক্লুশন হচ্ছে। In my next lecture, we are going to discuss about the rise of a new power, that is the Jacobins. এই জ্যাকোবিন দল, যাদের উত্থান ফ্রান্সে সংবিধান রচনার পর থেকে ধীরে ধীরে আমরা দেখতে পাই। অর্থাৎ একটা পর্যায়ে, যেটা হচ্ছে আমরা এর আগে প্রথম লেকচারে 1789 এর আগের পর্যায়টা দেখেছি, আমরা দ্বিতীয় লেকচারে কিভাবে ক্রাইসিসটা তৈরি হচ্ছে 1787, 89 এই পর্যায়টা দেখেছি। আজকে আমরা 89 থেকে 91 এই পর্যায়টা দেখলাম, এবং এখান থেকে 91 থেকে 94, অর্থাৎ সংবিধান সভা রচনার পর থেকে কিভাবে আস্তে আস্তে জ্যাকোবিনদের উত্থান ঘটছে, এবং জ্যাকোবিন ডিক্টেটরশিপ এবং সন্ত্রাসের শাসন, দ্য রেইন অফ টেরর, সেটা আসছে 1793-তে, এবং সেটা অবসান ঘটছে 1794-তে। অর্থাৎ আমার পরের লেকচারের বিষয়বস্তু হবে 1791 থেকে 1794 এর মধ্যবর্তী ইতিহাস, যার পর্যায়ের মধ্যে থাকবে সন্ত্রাসের শাসনের উত্থান এবং তার অবসান। সুতরাং আজকে মোটামুটি ভাবে এই পর্যন্ত আলোচনা করে আমরা শেষ করব। আমরা পরের সপ্তাহে সংবিধান সভার কার্যাবলীর পরবর্তী অংশ থেকে সন্ত্রাসের শাসন পর্যন্ত যে আলোচনা এবং সন্ত্রাসের মূল্যায়ন পর্যন্ত যে আলোচনা, সেই পর্যন্ত দেখব এবং বুঝবার চেষ্টা করব। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি শেষ করছি। স্যারকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এত সুন্দর একটা মনোমুগ্ধকর অথচ গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা আগামী সপ্তাহে, অর্থাৎ বুধবার ঠিক রাত 9টায় আমাদের চতুর্থ আলোচনা, যেটা স্যার বিষয়টি বলে দিলেন যে
ফ্রান্সে যে সন্ত্রাসের শাসন সেই বিষয়টা নিয়েই আলোচনা করবেন। আমরা আগামী বুধবার রাত ৯টায় সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানিয়ে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, স্যারকে আবারও নমস্কার, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী বুধবার। সবাই খুব ভালো থাকবেন। আগামী বুধবার ঠিক রাত ৯টায় আবার লাইভ অনুষ্ঠানে দেখা হবে। থ্যাংক ইউ স্যার।